রাত্রেবেলাও আবার বমি হলো, মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল, মানে কি বলে পেটটা বিছানা লাগালেই আমার যন্ত্রণা হয়, মানে ইঞ্জেকশন দিয়ে তাহলে বাড়ি যাই। 2 দিন পরে এসে ডেলিভারি করা। একটা 9 মাসের জার্নি, এতদিন এত সেফটিভাবে এসে শেষ মুহূর্তে এসে যদি সেরকম একটা কিছু হয়ে যায় তখন এবার যে আমার আগাগোড়াই এবার আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার আয়ুষ আছে, আমার যদি অপারেশন থিয়েটারে কিছু হয়ে যায়। বেডে নিয়ে আসার পর থরথর করে কাঁপছি, প্রথমে কাঁপিনি, কথা বলতে দিচ্ছে না, আবার যত আমি উ করছি ব্যথাতে তত আমার ব্যথাটা যেন ডাবল হয়ে উঠছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওরে বাবারি, এখন আর জোরে কথা বলা যাবে না, ঘরগুলো মেসি হয়ে আছে দেখতে পাচ্ছ, কিচ্ছু করার নেই। আমি জাস্ট এইমাত্র ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে মানে স্নান করে আসলাম। তো স্নান করে আসলাম, এখন ছেলে ঘুমাচ্ছে, ভাবলাম এই ফাঁকে চলো ভিডিওটা করেই নেই। এত রিকোয়েস্ট ফেসবুক, ইউটিউব, তোমরা যারা ফেসবুকে ভিডিও দেখো তারা তো জানোই, সেখানে এত কমেন্ট, বিশ্বাস করো সবটাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ। 700, 800, 1000 কমেন্ট পর্যন্ত চলে আসে ফেসবুকে। তো সেই হিসেব করে ভাবলাম চলো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। তো মাই ওটি এক্সপিরিয়েন্স কী ছিল, মানে আমার ওটি এক্সপিরিয়েন্স কী ছিল, তো এটার জন্য ভাবলাম আজকে চলো এই ভিডিওটা করাই যাক। জানি না কতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো, তো যতটুকু পারি করবো। আবার ওকে থপ মানে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আসবো তোমাদের সামনে। আজ অনেক দিন পর এইভাবে ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলছি, আর লাইভ ভিডিও, মানে এই ভিডিওটা এখনই পোস্ট হবে। তো এখনই না, 5টার দিকে পোস্ট হবে। তো চলো, 2টোর দিকে এখন আর দিতে পারি না, কারণ ওই যে একটু চাপ হয়ে যায়, তাড়াতাড়ি এডিট করতে হয়, চাপ হয়ে যায়, দুপুরবেলা শুয়ে এডিট করি। তো চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম, এবার তোমাদের সাথে শেয়ার করি। ভাবি যখন আমার আয়ুষ হয়েছিল তখনের যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারতাম, কারণ তখন আমার ইউটিউব কিছু ছিল না, আমার কাছে মোবাইল ছিল, একটা মোবাইলও ছিল না তখন। তো ওই জার্নিটা আমার বড্ড খারাপ ছিল, সত্যি চোখে জল আনার মতন। এত বন্যা, এত বন্যার মধ্যে মানে আমার ডেলিভারিটা হয় আর কি। 2017 সাল ছিল তখন, আমাদের কোচবিহারে বন্যা হয়েছিল, যারা কোচবিহার থেকে দেখছো তারা জানবে। তো যাকে, তো চলো, এই যে আমার যে পুচকু দ্বিতীয় বেবির যে হয়েছিল, আমার ডেলিভারির ডেট ছিল 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ। তোমরা অনেকেই জানতে চেয়েছিলাম, ভেবেছিলাম হবে তারপরে জানাবো। তো এপ্রিলের 9 তারিখ ছিল, মিনিমাম কত 25 তারিখ তো 9, আর এদিকে ধরো 14-15 দিন আগে হয়ে গেছে আমার বেবি, ঠিক আছে। তো যাকে 15 দিন আগে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার রাত্রিবেলা হঠাৎ করে ভীষণ পরিমাণে 1 বছর আগে একটা হয়েছিল না, কান বন্ধ হয়ে যায়, মাথা ঘোরায়, বমি পায়। তো দিনের বেলা বমি করেছিলাম, তো নর্মাল ভাবলাম যে ঝাঁজ থেকে বমি হয়েছে, রান্নাবান্না চলছিল। তো তারপরে রাত্রেবেলাও আবার বমি হলো, মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল, মানে কীরকম লাগছিল আমি বোঝাতে পারবো না। যেটা কিনা 1 বছর আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম যেই কারণে, কানের সমস্যার জন্য। তো আমার সেটাই হচ্ছিল। তো ওকে বলছিলাম যে দেখো, সেই 1 বছর আগে যে সমস্যাগুলো হচ্ছে না, সেই সমস্যাটাই হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। তারপরে আবার বমিও পাচ্ছে, আর শুয়ে থাকতে পারছিলাম না, মানে বিছানায় কিছুতেই শুয়ে থাকতে পারলাম না, পেটটা বিছানা লাগালেই আমার যন্ত্রণা হয়, মানে এরকম একটা তলপেট ভীষণ ব্যথা করছিল। তো লেবার পেন তো ওটা না, মনে হয় আমার যতদূর সম্ভব। কিসের থেকে এখন এটা ডাক্তারকে বললাম বলে, না এটা লেবার পেন ছিল না। তো যাকে তারপরে এরকম করে রাত্রিটাই ও নিয়ে যেত, তো আমি ভাবলাম রাত্রিটা একটু ওয়েট করি, এত রাত্রিবেলা যাব। তো রাত্রিটা ওয়েট করে যাই। সেদিন আবার সারা রাত আমরা ঘুমাইনি, মানে ওই যন্ত্রণায়, মানে ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, চুপচাপ মানে দেখতে ভোর হয়ে গেছে। তারপরে ভোরবেলার দিকে ও মাথা হাতায় দিতে পরে আমি মানে ঘুমিয়ে পড়লাম আর কি। তো মাথা হাতিয়ে দিল, ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে মিনিমাম 7টা 8টার দিকে আবার সেই যন্ত্রণা শুরু হলো, আবার তাড়াতাড়ি করে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। তারপরে ও বললো না, এটা তো ভালোর দিকে যাচ্ছে না, তো তাহলে আমাদের প্যাকিং করে নিতে হবে, মানে একবারেই নিয়ে যাবো, যদি ভর্তি লাগে আবার 1 ঘন্টার রাস্তা জার্নি করে কে আসবে বলো তো। গাড়ি যখন নিয়েই যাচ্ছি, গাড়ি ডিগ্গিতে করে নিয়ে যাই, যদি সমস্যা না হয় আবার চলে আসবো ডিগ্গিতে করে নিয়ে। তো এই ভেবেই তো গেল। তারপরে গেলাম, গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তারবাবু বললেন যে দেখো, আজ হোক কাল হোক ওর ডেলিভারি করতেই হবে, কারণ সময় হয়ে এসেছে, বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে। তোমরা যদি আজকে না চাও, প্রিপেয়ার যদি না হয়ে আসো, তাহলে কাল পরশু করাতে পারো। তো ও ভাবলো 1 ঘন্টা জার্নি করে আসলাম, আজ কালকেই যদি করাতে হয় তাহলে আজ নয় কেন, যদি আজ যদি করানোই যায়, ডাক্তার বলেছে আজ করালেও করাতে পারবে। তো ও বলে
কালকে আর পরশু দিনের কী ব্যাপার, নিয়ে যখন এসছি পেশেন্ট যখন সিরিয়াস, তো আবার ওকে ঘরে নিয়ে গিয়ে কী লাভ, সেই যদি একই সমস্যা হয়। তো তার জন্য বললো যে ঠিক আছে। আমি বলেছিলাম যে না বাড়ি যাই, আমি বলেছিলাম ওকে যে না বাড়ি যাই, আজকে বিমানের জন্মদিন, তো মানে ওদের রাত্রে যাওয়ার কথা ছিল বিমানদের বাড়িতে। তাই আমি বলি বাড়ি যাই, যদি আমাকে এখন একটু সুস্থ করে দিতে পারে ইঞ্জেকশন দিয়ে, তাহলে বাড়ি যাই, 2 দিন পরে এসে ডেলিভারি করাবো। তো ও বলে না দেখো, আবার যদি বাড়ি গিয়ে সমস্যা হয় তখন আবার তুমি আসবে, ঠিক আছে আজকেই করাও, মানে এরকম করে বললো। তো আমিও আর জোর দিলাম না, কারণ দেখো এই জিনিসগুলো তো আমার উপর না, হিতে কিছু হয়ে গেলে এতদিন একটা 9 মাসের জার্নি, এতদিন এত সেফটিভাবে এসে শেষ মুহূর্তে এসে যদি সেরকম একটা কিছু হয়ে যায়, তখন মানে বলা যায় না, মানে সেরকম একটা কিছু হয়, তো তখন নিজেকে মাফ করতে পারবো না। তাই আমি ভাবলাম ঠিক আছে চলো, 2 দিনের আর 1 দিনের কী ব্যাপার, চলো করিয়ে নাও। কিন্তু আমার মনে যে কি হচ্ছিল একমাত্র আমি জানি। আমার যখন প্রথম বাচ্চা হয়, মানে আয়ুষ হয়, তখন আমার মনে এখনও ভয় ছিল না। আমি সব কিছু না আমার জায়ের থেকে জেনে নিয়েছিলাম যে কী হয় বলিস তো ওটিতে, তো সব কিছু জেনেই নিয়েছিলাম, মানে সেই জন্য আমার ভয় লাগেনি একদম। মানে এত বন্যা, হসপিটালে জল, জেনারেটর অফ হয়ে যায়, মানে এমন অবস্থাতেও আমার মনে আনন্দ যে আমার কোনো ভয় নেই, আমি পারবো। আমি তত করে ডাক্তারের আগেই ঢুকে যাই, মানে এমন একটা ব্যাপার। মানে আমাকে ওটি রুমে আর হুইল চেয়ারে করে নিয়ে যায়নি, নর্মালি আমি গেছি আর কি, ঠিক আছে। তো যাকে এবার যেমন হুইল চেয়ারে করে নিয়ে গেছে ওটি অবধি, অপারেশন থিয়েটার পর্যন্ত, আমি হেঁটেই গেছিলাম আয়ুষের সময়। মানে মনে এত সাহস, সামনে ঢুকেই দেখি সামনে একটা অপারেশন হচ্ছে, তো তারপরে আমার কিছু মনে হয়নি। কিন্তু বিশ্বাস করো এইবার যে আমার আগাগোড়াই এইবার আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার আয়ুষ আছে, আমার যদি অপারেশন থিয়েটারে কিছু হয়ে যায়, আমার আয়ুষ সোনাকে কী দেবে। তার মধ্যে মোবাইলে একরকম এমন রকম নিউজ আসে, মানে কি বলবো তোমাদেরকে, যে এই অপারেশন থিয়েটারে এই হচ্ছে ওই হচ্ছে, এই ইয়েগুলো আমার মোবাইলে আসতে খালি, আর আমি ওগুলো দেখার ভয় পেয়ে যেতাম। তো তারপরে যাকে আর প্রত্যেকদিন ওকে বলতাম যে এমন ভয় লাগে, তুমি আয়ুষকে দেখে রাখবো, আমার যদি কিছু হয়। আর মানে ও খুব বকাঝকা করতো এগুলো ব্যাপার, যেগুলো কেন দেখো, আমি দেখি না, মোবাইলে চলে আসে। তো এই ব্যাপার আমার আর কিছু ভয় লাগেনি, বিশ্বাস করো, যে আমি সুস্থ হয়ে আসবো কিনা, বা ওকে আমি সুস্থ করে, মানে আমার শুধু একটাই ভয়, আমার আয়ুষকে কে দেখবে। মানে আমার জানি না এই ভয়টা আমার কেন এত হয়েছিল, মানে রীতিমতো আমি মানে কান্না করে দিচ্ছিলাম যে আমার খালি এইটুকু ভয় লাগছে, ও দেখবে তো, যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেকেও দেখবে তো, মানে আমার এটা খালি মনে হচ্ছিল। আমি জানি না যে এই যে একটা এক্সপিরিয়েন্স না, মানে এত বাজে, যারা সেকেন্ড মা হয় আমার মতো তাদেরও সেই ফিলটা হয় যে বাচ্চাটার কি হবে, ঠিক আছে। এই একটা আমার ভয় লাগে, আমার এখনও কান্না পেয়ে যায় ওই সিচুয়েশানটা ভাবলে। তারপর যাকে সব কিছু হলো তাড়াতাড়ি করে, ডাক্তার বলেছিল যে আজ করবে না কাল করবে, মানে 26 তারিখে সকালে করার কথা ছিল। হুট করে আবার ডাক্তার বলে না আজকে বিকালেই করবো। 3টা ইঞ্জেকশন দিয়েছিল। যত একটা মানে সিচুয়েশন যাচ্ছে আর আমার ভয় লাগছে, যত একটা সিচুয়েশন যাচ্ছে আমার ভয় লাগছে, যে ধরো কত কিছু থাকে, চ্যানেল করা, স্কিন টেস্ট করা, হ্যাঁ, মানে আমার প্রত্যেকটাতেই যেন ব্যথা লাগছে। মানে আমি এত একটা সাহসী মেয়ে, কোনোদিন আমি ইঞ্জেকশনে ভয় পাইতাম না, সেই মেয়েটা এত পরিমাণে ভয় পাচ্ছি যে স্কিন টেস্ট করবে, ডাক্তারকে বলছি দেখে সাবধানে করো, হ্যাঁ, মানে কি বলছি ডাক্তারকে কি না বলছি, মানে কোনো ইয়ে নেই। তারপরে সব কিছুই হলো। তারপরে ওই যে কি বলে ওটাকে, ক্যানেল বলে না কি বলে, মানে টয়লেট করার যে পাইপটা থাকে, তো ওইটা আবার আয়ুষের সময় কি হয়েছিল বলো তো, ওটা না অপারেশনের যে সে অ্যানাস্থেসিয়া হয় তারপরে আমাকে পড়িয়েছিল, তো সেই ক্ষেত্রে বুঝিনি, কিন্তু এইবার বুঝেছি বাবা, এবার আগেই পড়িয়ে দিয়েছে। তো অনেক কিছু জিনিস আমি মানে ভাবছিলাম, যে ইমাজিন করছিলাম যে আয়ুষের সময় এই হয়েছিল, এবারও আমার সেম হবে, কিন্তু না, সেম হয়নি। তো যাকে তারপরে হচ্ছে গেল, ওই ধাপ গেল, আবার আমাকে রেডি করালো, এবার ওটি রুমে নিয়ে যাবে। আর আমার একদম কান্না পাচ্ছে সমানে, আমি আয়ুষকে দেখতে পাচ্ছি না। আমি ওকে বলেছিলাম যে আমার ওটির আগে আমার আয়ুষকে কিন্তু নিয়ে আসতে হবে। ও বলে হ্যাঁ নিয়ে আসবো। আয়ুষ চলেও এসেছিলো, ওই গাড়ি লেট ছিল সেই জন্য। আমি ওই জন্য আরও বেশি কান্না করে দিয়েছিলাম। ও বোধহয় একটা ভিডিও শেয়ার করেছিল যে কান্না করছে। এই ভিডিওগুলো যে হবে আমি নিজেও জানি না, বিশ্বাস করো। হসপিটালের যতগুলো ভিডিও হয়েছে সব আমার অজানাতে, মানে আমি নিজেও জানি না যে এগুলো ভিডিও হয়েছে। পরে দেখি যে এত ভিডিও হয়েছে, আমি জানতাম না। টুকটাক জানতাম যেগুলো আগ মুহূর্তে যত পর্যন্ত আমি আসছিলাম, মানে কোচবিহার গেলাম, সেগুলো ভিডিও হয়েছে জানি, কিন্তু তারপরে কি হয়েছে সেগুলো আমি জানি না। তো মানে অত খেয়াল করিনি ভিডিওগুলো। তো তারপরে আয়ুষকে দেখতে পাইনি, আমার আরও কান্দা। আমি অপারেশন থিয়েটারে ঢুকেও এত কান্না করছি শুধুমাত্র আয়ুষের জন্য কান্না করছি। যে আমি ছেলেটাকে একটু দেখতে পেতাম, চোখের দেখা একটু দেখতে পেতাম, তাহলে আমি শান্তি পেতাম আর কি, এই একটা চিন্তা।
মানে আমার এদিকে কী হবে ওই চিন্তা নেই, আমার শুধু আয়ুষের চিন্তা। তারপর সবাই বলছে কান্না করছো কেন, কান্না করছো কেন। আর যে ম্যাম আমার অপারেশন করেছে ওই ম্যাম আমাকে খুব ভালো করে চিনে, তো আমাদের ভিডিও দেখে খুব ভালো করে চিনে। ম্যাম বলছে আয়ুষের জন্য চিন্তা হচ্ছে, তো মানে ছেলের জন্য চিন্তা করছে এটাই বলছিল। আমি বলি হ্যাঁ একটু তো চিন্তা হচ্ছে। বলে কিচ্ছু হবে না, আমি আছি তো, তুই দেখবি খুব ভালোভাবে অপারেশনটা করে মানে ওটি হবে আর কেরম করে বলছিল, আমাকে সাহস দিচ্ছিল। শুইলাম, শুয়ে শুয়ে যখন অ্যানাস্থেসিয়া সুইটা দেয় আর কি পিঠের মধ্যে, মানে অজ্ঞানের সুইটা যে দেয়, তো তখন কি আয়ুষের সময় আমি বড্ড ব্যথা পেয়েছিলাম, যেটা সত্যি কথা। আমি তো ওইটাই আমি ভাবছিলাম, ইমেজিন করছিলাম যে সেবার তো ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা লাগবে, কিন্তু না, বিশ্বাস করো এক ফোঁটাও ব্যথা পাইনি। এত স্মুথভাবে ডাক্তারটা মানে অজ্ঞানের ডাক্তার আমাকে কথা বলতে বলতে করিয়ে দিয়েছে, এক ফোঁটা বুঝিও নি। সুই দেওয়াও হয়ে গেল, আমাকে শুতে বললো, সাথে সাথে আমার সমস্ত শরীর না মানে বুকের নিচ পর্যন্ত আমার পা থেকে আস্তে 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 পুরোটা অবশ হয়ে গেল। তারপরে পা নাড়াচ্ছিলাম, আমাকে বলে পা নাড়াও পা নাড়াও, তো পা নাড়াচ্ছিলাম, পা নড়ছিল না। তো আমার এক জায়ের আমি শুনেছিলাম মোয়ের আর কি, যে ওর হসপিটালে ভালোভাবে অজ্ঞান না হতেই ওর সিজার হচ্ছিল, ও ব্যথা পাচ্ছিল। এই কথাটা শোনাতে আমি ম্যামকে বলছিলাম ম্যাম আমার কিন্তু এখনও অজ্ঞান মানে আমার কিন্তু অবশ হয়নি, একটু লেট করে কাটবে, মানে এরকম করে বলছিলাম আর কি, ম্যামের সাথে গল্প করছিলাম। তো বলে আরে ধুট পাগলি, তোর ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো। তো আমি ম্যামকে বলছি হ্যাঁ এখন হয়ে গেছে, এখন করতে পারো, মানে এমন করে বলছিলাম, মানে ভয় পাচ্ছিলাম যে এত কিসের আমি নিজেও জানি না। আর প্রচণ্ড কথা বলেছি ওটিতে আর কি, মানে অপারেশন থিয়েটারে অনেক কথা বলেছি। বলতে 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 যখন ওকে বার করে আর কি, আমার কী যে হয়েছিল, আমি এত জয় বাবা লোকনাথ আর মা বিপত্নাশীর নাম নিচ্ছিলাম ওইখানে, মানে চিৎকার করে করে নাম নিচ্ছিলাম যখন ওকে বার করে আর কি। তা আমাকে বলছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে করে, তোর ছেলে হয়েছে, দেখ 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 এরকম করে বললো। আর আরেকটা কমেন্ট আমি দেখেছিলাম, তোমরা বলেছিলে যে কি ব্যাপার, ওটিতে তো মাকেই আগে দেখায় বাচ্চাকে, তাহলে ও কেন বললো, মানে আয়ুষের বাবা কেন বললো যে প্রিয়া জানে না, এরকম কিছু একটা আমি একটা কমেন্ট দেখেছিলাম। তো বলি দেখো, ও তো ভিতরে খবর জানে না, যে ভিতরে আমাকে দেখিয়ে দিয়েছে, তো ও ওই সময়টা ভিডিও এডিটিং করেছে, তো ও হয়তো ভেবেছে হয়তো আমি জানি না, তো হয়তো এইভাবেই বলেছে। একটু বুঝতে হবে সব ব্যাপার, একটা ছেলে মানুষ ব্লগ এডিটিং করছে, তার মধ্যে ওর তো এডিটিং ও করে না, ও ভিডিও শ্যুট করার থেকে ধরে, আইডিয়া থেকে ধরে, স্ক্রিপ্ট থেকে ধরে, প্রমোশন পার্টে প্রচণ্ড হেল্প করা থেকে এগুলো করে, এডিটিংয়ের কাজটাও করে না। তো সেই জন্য ও থতমত খেয়ে গেছে যে আমাকেই দেখবে না, এডিটিং করবে না, কি ভিডিও ছাড়তে হবে। তো বুঝতেই পারছো সব মিলে একটা ঘেটে ঘর হয়ে গেছিলো। তো যাকে তো আমাকে দেখিয়েছিল যে ছেলে হয়েছে, তো আমি দেখে ভেবেছিলাম মেয়ে হবে, তোমাদের কথা মতো তোমরা অনেকে বলেছিলে মেয়ে হবে, সবাই ভেবেছিল মেয়ে হবে। তো যাকে আয়ুষের সময় ভেবেছিলাম মেয়ে হবে, তো এবার না আমি অতটাও ভাবিনি, তোমরা বলতে আমি তাই শুনতাম, আমি খালি মনে মনে যে স্বাদের দিন কাকে কাকে বা বলেছি এমন হবে দেখিস, যে ওটি করে আমাকে বলবে তোর ছেলে হয়েছে। আমার যাকে বোধহয় বলেছিলাম কথাটা, তো ও বলে না না ওসব ভাবিস না, এরকম করে বলছিল আর কি, কিন্তু আমি জানতাম এরকমই হবে। তো যাকে হলো, তো ছেলে মেয়ে বড় কথা না, মেয়েটা একটা আশা ছিল। তো সব মিলিয়ে আমার ওটি এক্সপিরিয়েন্স হচ্ছে খুব যে ভালো ছিল তা না, আবার খুব যে খারাপ ছিল তা না। কিন্তু আয়ুষের সময় অপারেশন করার পর, বেডে নিয়ে আসার পর যখন যে ব্যথাটা ওঠে সিজারের, সেই ব্যথাটা আমার আয়ুষের সময় অতটাও বুঝিনি, অল্প হয়েছিল সহ্য করার মতন। কিন্তু বিশ্বাস করো যারা দ্বিতীয় মা হয়েছে, যাতে দ্বিতীয়বার সিজার হয়, দ্বিতীয়বার সিজার হয়, সেই সিজারটা না একটু পেনফুল হয়। আর তার মধ্যে আমার দুটো অপারেশন ছিল, একটা লাইকেশন আর একটা হচ্ছে যে সি সেকশন। তো সেই জন্য কি হয়েছে, আমার ব্যথাটা ডাবল হয়েছে আমার মনে হয়, এটা ডাক্তারও বলেছে, যেহেতু তোমার দুটো অপারেশন হয়েছে তাই তোমার ব্যথাটাও বেশি। বেডে নিয়ে আসার পর থরথর করে কাঁপছি, প্রথমে কাঁপিনি, যে না আমার ঠান্ডা লাগছে না, ওরা বলছিল ঠান্ডা লাগছে নাকি, কম্বল গায়ে দিয়ে দেবো নাকি, তো আমি বললাম যে না আমার এখনও ঠান্ডা লাগছে না, লাগবে না আমার। একটু পরেই 2 মিনিট পরেই আমার শরীর এমন কাঁপছে, মানে কি বলবো, মানে যেন মুরগিগুলো কাঁপে না এমন। তারপরে আমার উপরে অনেক বড় মোটা কম্বল দিল, দেওয়ার পর তখনও ব্যথাটা ওঠেনি। তো তখন আয়ুষের বাবা, ডোনা, মা আর হ্যাঁ এদেরকে বাড়িতে রেখে আসতে এসেছিল। আর প্রীতি ছিল আমার কাছে তখন, মানে আমার ছোটো বোনটা, ও ছিল আমার সাথে। ও আমাকে দেখে ও একদম মানে কেমন করছে, যে বদ্দি কি, মানে ও বারবার যাচ্ছে ডাক্তার এখানে যে ইঞ্জেকশন দিন, ওর খুব ব্যথা উঠেছে। আমি যে কেমন করছি একমাত্র আমি জানি, বিশ্বাস করবে এত ব্যথা উঠছিল। ওই সময় কোনো ভিডিও নেই যদিও বা, কারণ আয়ুষের বাবা ছিল না ওই সময়টা।
মানে আমার রীতিমতো ঘাম উঠে গেছে। পিতিকে বলছি সমস্ত কম্বল সরা, আমাকে গা মুছিয়ে দে, কিন্তু বেশি কথা বলতে পারছি না, কথা বলতে দেয়নি, গ্যাস হয়ে যাবে সেই জন্য কথা বলতে দিচ্ছে না। আবার যত আমি উ করছি ব্যথাতে, তত আমার ব্যথাটা যেন ডাবল হয়ে উঠছে, মানে এরকম করেছি কামড় দিয়ে, আর এরকম করছিলাম রীতিমতো, যে যাতে আমি আওয়াজ না বের হয়, উ করতে না হয়, ব্যথাটা যাতে না বাড়ে। ওরে বাপরে, 3 ঘন্টা আমাকে কোনো ইঞ্জেকশন দেয়নি। এত বলেছি ইঞ্জেকশন দিতে, যে ব্যথার ইঞ্জেকশন দাও, কারণ আইসের সময় ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল। নার্সকে এত বলে সহ্য করতে হবে, এখন দিলে হবে না, এখনও তোমার পা মানে জ্ঞান আসেনি পায়ে, এখন দিলে ইঞ্জেকশন কোনো কাজ দিবে না, হেন তেন কি বলে আমাকে। কি বলে আমাকে আটকে দিল, বলে না এখন ইঞ্জেকশন দেওয়া যাবে না। তো আমি তখন ভেবেছিলাম যে মোবাইলটা নিয়ে ম্যামকে একটা কল করি, যে ম্যাম আমাদের ওটি করিয়েছে, কারণ ম্যাম বুঝবে হয়তো আমার ব্যাপারটা। তো ওইটাও তো পাচ্ছিলাম না, তাই না, ওইটাও তো পাচ্ছিলাম। আর মোবাইল নিয়ে গেছিলো আয়ুষ বাবা, ওইটাও পাচ্ছিলাম না। 3 ঘন্টা আমি যে কি কষ্ট করেছি বন্ধুরা, 8:30 থেকে না 8টার থেকে বোধহয় 11টা পর্যন্ত, তারও বেশি বোধহয়। এত কষ্ট করেছি, মানে এত ব্যথা, মানে দুনিয়ার মানে সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যথা, মনে হচ্ছে না আমাকে কেউ মানে করছে আর কি, বুঝতে পারছো? তো তারপরে তো এই কথাগুলো বলা যাবে না, আবার ইউটিউবে আবার রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো তারপরে যখন ওরা ঢুকলো, আয়ুষের বাবা ঢুকলো, পিতি তো অনেক কবার বলেছে দেয়নি। তারপরে কোন একজন নার্স এসে বলে এখন আমি একটা ঘুমের ইঞ্জেকশন দেবো আর ব্যথা কমার দেবো, ঘুমাতে হবে। তাই আমি বলে আগে দিন, তারপরে আমি মানে কথা বলতে পারছি না এমন। তারপরে দেওয়ার পরে সত্যি 2 মিনিটের মধ্যেই আমার একদম ঘুম পেয়ে যাচ্ছে, আর ব্যথাটাও একটু কম হচ্ছে আর কি। তো এই ইঞ্জেকশনটা একটু আগে দিলেই হতো, আয়ুষের সময় তাড়াতাড়ি দিয়েছে, ব্যথা কমে গেছে, অতটা ব্যথাটা বুঝিনি। তো যাকে তারপরে পরের দিন সকালবেলা ম্যাম আসলো, ম্যামকে বললাম ম্যাম এরকম আমাকে ব্যথার ইঞ্জেকশন দিচ্ছিল না, আমি মানে এত কষ্ট পেয়েছি। পরে ম্যাম খুব বকা দিয়েছে নার্সগুলোকে, যে বলে কেন ব্যথা উঠেছে, ব্যথার ইঞ্জেকশন কেন দেওনি ওকে। তো বলে কি ওরা বললো, বুঝলামও না অত, কারণ পরের দিন তো দুর্বলই ছিলাম, অতটাও ধ্যান দেওয়ার মতো না। তো যাকে চলো, তা আমাকে বললো যে এখন যদি ব্যথা উঠে আগেই বলবো, আমরা ইঞ্জেকশন না হলে ওষুধ দিয়ে দেবো। তা বলে হ্যাঁ এখন ব্যথাটা একটু কম আছে। তো এই গেল আমার ওটি এক্সপিরিয়েন্স। বড্ড ভয়ানক ছিল, মানে পুরো ওটি যত ডেলিভারি সেকশনে আমার ওই ব্যথাটা ছিল সব থেকে যন্ত্রণাদায়ক। মানে ওটির পর যে ব্যথাটা উঠে, মানে অন্য লেভেলের একটা ব্যথা। তো চলো, যারা বলে সিজারে কষ্ট নেই, তারা কি বলবো তাদেরকে, তারা যদি একবার করাতো তাহলে বুঝতে পারতো যে মা হতে গেলে নর্মাল ডেলিভারি হোক, মা হতে গেলে সিজার হোক, দুটোতেই কষ্ট। নর্মাল ডেলিভারিতে ক্ষণিকের জন্য অনেক কষ্ট, বলে যে মানে আমাদের শরীরে যতগুলো হাড় আছে সেই হাড়ের যন্ত্রণা নাকি ওই ডেলিভারির সময় হয়, নর্মাল ডেলিভারির সময়। তো সেটাও যেমন কষ্ট, সেটা ফিল করিনি কোনোদিন, যদিও বা আর হয়তো ফিল করবোও না, এই দিন হয়তো আমার আর আসবেও না। তো আর যারা সিজার করেনি তারাও ওই জিনিসটা ফিল করেনি, মানে দুটোই কষ্ট। সিজার হচ্ছে পরে কষ্ট, সারা জীবন কষ্ট। সিজার মানে সারা জীবনটা কষ্ট, কোমর ব্যথা হবে, সুই দেওয়াতে কত রকম কষ্ট থাকে সিজারে। এই যে যেমন এখনও কবে ডেলিভারি হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি ভালোভাবে হাঁটতে পারি না, মোটামুটি হাঁটি আর কি, পেটের ব্যথা করে এখনও, কাটার জায়গাটা ব্যথা করে এখনও। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, পুরো ওটিটা আমি দেখেছি, তোমরা বিশ্বাস করবে, মানে পুরো উপরে একটা আয়নার মতো ছিল, লাইট জ্বালানো ছিল, ফোকাসটা পুরো আমার পেটের মধ্যে ছিল। আমি দেখি আর চোখ বন্ধ করি, দেখি আবার চোখ বন্ধ করি, মানে ভয়ও লাগে, আবার দেখতেও ইচ্ছে করে যে কী হচ্ছে আমার সাথে। দেখি বাপরে সমস্ত কিছু বার করে আমার পেটের উপরে রেখে দিয়েছে। ওরে বাপরে, এগুলো ভয়ানক একটা ইয়ে ছিল। তো যাকে চলো, এই ছিল আমার আজকের ভিডিও। তো এটা অনেকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা করার জন্য, যারা নিউ প্রেগনেন্ট মাদার আছো তাদের জন্য বলছি, একদম ভয় পাবে না, এগুলো জাস্ট নর্মাল। ব্যথা জিনিসটা সবার সমান হয় না, যেটা আমি বললাম, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার দ্বিতীয়বার হয়তো সিজার হয়েছে সেই জন্য, বা ধরো সবার ক্ষেত্রে হয় না, অনেককে পাতলা থাকলে তাদের ব্যথা কম হয়। আমি যেহেতু একটু ফ্যাটি ছিলাম, তাই আমার একটু হয়তো ব্যথাটা করেছে, তো সবার ক্ষেত্রে সমান হয় না। তো এটা নিয়ে কেউ ভেবো না, একদম ফোকাস দাও, যার ডেলিভারি ডেট এগিয়ে এসেছে সাবধানে থেকো, এটাই বলবো। তো চলো, ফিরে আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে, টাটা।